সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের বিশেষ আয়োজন এসএমসি নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আয়োজন পুষ্টি আলাপ দেখবার জন্য। আশা করি আজকের আয়োজন থেকে আমরা অনেক কিছু জানতে পারবো পুষ্টি নিয়ে এবং অবশ্যই আমরা সেগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। আজকে পুষ্টি আলাপে আমরা এমন দুইজন স্বনামধন্য ব্যক্তিত্বকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি যারা আসলে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, পুষ্টি, নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছেন। চলুন আজকের আয়োজনে যারা আছেন অতিথি হিসেবে একটু পরিচিত হয়ে আসি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম, পরিচালক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও আছেন যিনি দীর্ঘদিন ধরে এসএমসিতে কাজ করছেন এবং জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে তার অনেক অবদান রয়েছে। আজকে তাকে পেয়ে সত্যিই আমরা গর্বিত। আমাদের সঙ্গে রয়েছেন তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএমসি। প্রথমে আমি ম্যাডাম আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো জিএমপি বা গ্রোথ মনিটরিং এবং প্রমোশন, তো এই বিষয়টি নিয়ে সহজভাবে যদি আমাদের দর্শকদের আমরা বোঝাতে চাই, কিভাবে বোঝাবো? এটা হচ্ছে কি একটা মানে কি বলে একটা কার্ড মতো, যেটাতে শিশুদের গ্রোথটা ঠিকমতো হচ্ছে কি না সেটা মায়েরা প্লাস হচ্ছে যেটা কমিউনিটি বেসড হেলথ ওয়ার্কার তারা এটাকে মানে নিজেরা প্লটিং করতে পারে, করে বুঝতে পারে যে একটা বাচ্চার পুষ্টিগত অবস্থা ঠিক আছে কিনা, মানে তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা। এখন এই যে প্লটিং বা দাগটা দিচ্ছে এই কার্ডের মধ্যে, যেটাকে আমরা বলছি গ্রোথ মনিটরিং কার্ড, মানে যেটা দিয়ে আমরা প্রমোশনটা দেখি। তো সেটার জন্য যেটা করতে হয়, একটা শিশুর বয়সটা জানতে হবে, শিশুর হাইট বা লেংথ যেটা হোক সেটা জেনে তারপরে তার ওজনের এগেনস্টে তার হাইটটা দিয়ে একটা ডটের মতো দিয়ে তারপর যেটা দেখে যে রোড টু হেলথ একটা ওইখানে একটা আছে দাগ। তো এই শিশুটার যে বৃদ্ধিটা হচ্ছে সেটা কি রোড টু হেলথের মধ্যে আছে না তার নিচে না উপরে? যদি এই রোড টু হেলথের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে শিশুটার গ্রোথ ঠিকমতো হচ্ছে, আর যদি নিচে চলে আসে তাহলে বুঝবো যে এই শিশুটা অপুষ্টিতে ভুগছে। আর যদি উপরে থাকে তখন বোঝা যাবে শিশুর ওজন তার যতটুকু হওয়া উচিত ছিল তার চেয়ে বেশি, মানে শিশুটা কিছুটা স্থূলকায়ত্বের শিকার। এখন কথা হচ্ছে যে তাহলে এটা আমার কি কাজে লাগছে? কাজে লাগার এইটাই যে এটা হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে, মানে মা বাচ্চাকে বাসায় রাখছে, মানে স্বাস্থ্যকর্মী এসে বাড়িতে এসে একটা শিশুর পুষ্টিগত অবস্থাটা দেখতে পাচ্ছে, এবং যদি দেখে তার গ্রোথ ফল্টারিং বা তার কোনো ধরনের অপুষ্টি আছে সাথে সাথে সেটা ব্যবস্থা নিয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীর কাছে পাঠাতে পারে বা সে অ্যাডভাইস দিতে পারে তার খাবার সম্পর্কে, অন্যান্য অবস্থা সম্পর্কে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই একটা ফলপ্রসূ পদ্ধতি, এবং এটা হচ্ছে রিকমেন্ডেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমাদের দেশের জন্য আমরা মনে করি যে যারা আমরা পুষ্টি নিয়ে কাজ করি যেটা আসলে খুবই একটা ইন্ডিকেটর। ক্লিনিকগুলোতে, কমিউনিটি ক্লিনিকগুলোতে ইমিউনাইজেশন দেওয়া হয়, তখন এই বাচ্চাগুলোর এই মানে এই যে গ্রোথ মনিটরিং চার্টটা তখন এই মাপটাও নিয়ে নেওয়া হয়। তাহলে অ্যাট এ টাইম একটা ভিজিটে দুইটা আমরা ইন্ডিকেটর মাপতে পারি, একটা হচ্ছে ইমিউনাইজেশনটা নিয়ে নেওয়া হচ্ছে, পাশাপাশি তার গ্রোথ মনিটরিং সেটাও দেখতে পারি। ম্যাডাম আবার আসবো আপনার কাছে। আমি একটু তসলিম স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন ধরে এসএমসিতে রয়েছেন এবং খাদ্য, পুষ্টি, নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করেছেন, স্পেশালি পুষ্টিগত দিক থেকে। এই যে গ্রোথ মনিটরিং যে পলিসি রয়েছে সেটির সাথে পুষ্টির যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এই বিষয়টি নিয়ে যদি দর্শকদের আলোকপাত করতেন। দেখেন, পুষ্টির সাথে যে সম্পর্কটা এটা ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমি যদি প্রথম থেকে বলি যে পুষ্টি কবে থেকে শুরু হয়, একটা মা যখন সে প্রেগনেন্ট হয় সেই প্রেগনেন্সিকালীন সময়ে যদি মা অপুষ্টিতে ভোগে তার সন্তানেরও কিন্তু অপুষ্টিতে ভোগার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। সেটা আমরা কিভাবে উপলব্ধি করি? যখন বাচ্চাটা হলো সে যদি দেখা যায় যে ইম্যাচিউর বা বেবি হয়েছে, এটা একটা যেটাকে আমরা বলি প্রিটার্ম বার্থ। বাংলাদেশে 100টি শিশুর মধ্যে 16টি শিশুই লো বার্থ ওয়েট হিসেবে জন্মগ্রহণ করে। এর অর্থ কি 2.5 কেজি যদি ওয়েট হওয়া দরকার, তা না হলে আমরা তাকে লো বার্থ বলি এবং লো বার্থ হয়ে যায়। এইটা তো গেল প্রেগনেন্সি রিলেটেড। একটা শিশুর যখন ভূমিষ্ঠ হয়, শিশু পৃথিবীতে আসে, তখন তার নিউট্রিশনের আরেকটা ইস্যু হলো যখন এই শিশুটি ব্রেস্ট ফিড করার কথা, 6 মাস ধরে তার ব্রেস্ট ফিড করবে আর কিছু খাবে না, সে ইভেন বুকের দুধ ছাড়া একটু পানীয় খাওয়ার দরকার নেই তার। সেইটা কিন্তু বাংলাদেশে খুব সব শিশু পারছে না, মাত্র 55%, এবং এটা আগে 65 ছিল, এখন আরও কমে 55 হয়েছে। সেটাও কিন্তু নিউট্রিশনের
অভাবের শিশুদের নিউট্রিশনে ভোগার, ম্যালনিউট্রিশনে ভোগার একটা কারণ। এরপরে আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো এরপরের তার যে খাবার, বাড়তি খাবার দরকার, যতটুকু তার ব্যালেন্স ডায়েট, সেটাও অনেক সময় শিশু পায় না। শিশু মোস্টলি তার বাবা মা হয়তো জাঙ্ক ফুড এবং অন্যান্য খাবারের দিকে শিশুরও ইচ্ছা থাকে এবং সেই দিকেই মা বাবার ওই ইনক্লাইনেশন থাকে, সেটাও কিন্তু আরেকটা কারণ। এই সব কিছুর পরিমাপক হলো গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন। এইটা যদি করি তাহলে আমরা সেখানে আমরা বুঝতে পারবো যে তার নিউট্রিশনের কতটুকু আছে। দেখেন, বাংলাদেশে প্রায় 100টার মধ্যে 24টি শিশু তারা খর্বাকৃতি হয়, অর্থাৎ তাদের যতটুকু লম্বা হওয়ার কথা ছিল ততটুকু সে হচ্ছে না। আর 100টার মধ্যে 22টি শিশু আছে যে কিন্তু আন্ডারওয়েট হয়। এটা আমরা কোত্থেকে পাবো? ওই যে আপা গ্রোথ মনিটরিংয়ের কথা বললেন, সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে এটা কিভাবে করা যায়, ওখান থেকে আমরা পাবো। তো এই সার্বিকভাবে দেখেন নিউট্রিশন অবস্থা কেন হয় এবং এই নিউট্রিশনটাকে কিভাবে পরিমাপ করা যায় এবং গ্রোথ মনিটরিং তার জন্য কি উপকারে আসে, এটা কিন্তু একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিশু আপ টু 5 ইয়ার্স তাদের গ্রোথ মনিটরিং হোক, যাতে করে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে নিউট্রিশনের অভাব আছে কিনা। ম্যাম, আপনার কাছে যে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে এই যে বলছি অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট, তো মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুপুষ্টি এগুলো কিন্তু একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। তো এইটার গুরুত্বটা যদি আজকে আমাদের মাঝে একটু বলতেন। আচ্ছা, এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, আসলে আমরা একটা সময় আমরা খুব বেশি সবাই জানতাম যেটা, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মানে আমরা প্রতিদিন যে ভাত, মাছ, মাংস, ডিম, দুধ খাই, এগুলো সবই মোটামুটি ম্যাক্রোনিউট্রিয়েন্টে পড়ে। এখন মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি, যেটা হচ্ছে আমাদের শরীরে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু আমাদের শরীরের নর্মাল কাজের জন্য, আমরা সুস্থ থাকি যেন, সেটার জন্য, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটার ভূমিকা কিংবা গুরুত্ব অপরিসীম। এবং এই যে অনুপুষ্টি, এগুলো হচ্ছে যে মানে আমাদের শরীরে এমনভাবে কাজে লাগে যে এটা যখন অভাব হয় প্রথমে আমরা বুঝতেই পারি না। সেই কারণে এই একটা টার্ম আমরা ইউজ করি যেটাকে বলা হয় হিডেন হাঙ্গার বা লুকায়িত ক্ষুধা। তার মানে কি, যে আমার শরীরে এই অনুপুষ্টির অভাব হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি না। তখনই বুঝতে পারি যখন একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যেমন একটা যদি আমি উদাহরণ দিই, যে আয়োডিনের যখন অভাব হয় অনেক দিন পর্যন্ত বুঝতে পারে না মাও, মানে যদি একটা প্রেগনেন্ট মাদার হয় সেও বুঝতে পারে না যে তার কী ক্ষতি হচ্ছে। কখন বুঝতে পারে? যখন তার শিশুটা নানান ধরনের মানে জটিলতা নিয়ে জন্মাচ্ছে, কম ওজন নিয়ে জন্মাচ্ছে, তখন পরীক্ষা করে দেখা যাচ্ছে তার শরীরে আয়োডিনের ঘাটতি ছিল। আর শিশুদের বেলায় দেখা যাচ্ছে একটা শিশু বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে। আচ্ছা, আমরা তো প্রতিবন্ধী শব্দটা ইউজ করি না, আমরা বলি যে বাচ্চাগুলো দে নিড মোর কেয়ার, মানে অ্যাটেনশন বেশি পাচ্ছে, এই ধরনের বাচ্চা আমরা বলি। তো সেই কারণে আমরা যেটা দেখি, যারা পুষ্টি নিয়ে কাজ করি, হেলথ নিয়ে কাজ করি, আমরা মনে করি যে এই অনুপুষ্টিটাকে ইগনোর করা যাবে না, এবং আমাদেরকে দেখতে হবে যে কীভাবে অনুপুষ্টিগুলো একটা বাচ্চা পায়, বিশেষ করে মানে যেই স্তরে যেই সময় তার যে অনুপুষ্টি দরকার সেই জন্য সে অনুপুষ্টিটা পায়। কারণ কথা হচ্ছে এগুলা কী, অনুপুষ্টিগুলো কী, সেটা হচ্ছে এগুলো হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেল। এখন ভিটামিনগুলো কী কী? ভিটামিন হচ্ছে আমরা জানি দুই ধরনের। এক ধরনের ভিটামিন হচ্ছে যেগুলো পানিতে সলিবল বা পানিতে দ্রবীভূত হয়, সেই ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আর একটা ভিটামিন আছে যেটা হচ্ছে ফ্যাটে সলিবল, সেই গ্রুপের মধ্যে আছে ভিটামিন এ আর ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, এই গ্রুপগুলো। এখন এই দুইটা ভিটামিনের আবার আরেকটা ব্যাপার আমাদেরকে জানা উচিত, সেটা হচ্ছে যেগুলো পানিতে সলিবল হয় বা পানিতে দ্রবীভূত হয়, সেই ভিটামিনগুলো কিন্তু আমাদেরকে ডেইলি খেতে হবে, কারণ সেটা আমাদের বডিতে স্টোর থাকে না বা জমা থাকে না। আর যেগুলো ফ্যাট সলিবল ভিটামিন, সেগুলো কিন্তু আমাদের শরীরে প্রতিদিন খেতে হয় না, কারণ আমাদের শরীরে এটা জমা থাকে, ইভেন 6 মাস পর্যন্ত জমা থাকতে পারে, মানে ভিটামিন এ, ডি, ই, কে। তো সেইভাবে আমাদেরকে এই ভিটামিনগুলা কেমন করে খাচ্ছে সেই দিকটাকে খেয়াল রাখতে হবে, যেগুলো এনশিওর করতে হবে, যেগুলো ওয়াটার সলিবল সেটা যেন ডেইলি খায়, এবং যেগুলো ফ্যাট সলিবল সেগুলো যেন ঠিক মতো খায়, এই দিকটা দেখতে হবে। ম্যাডাম, আসবো আবার আপনার কাছে। ঠিক এই প্রসঙ্গেই স্যারের কাছ থেকেও জানতে চাইবো যে কিভাবে আমরা এই মানে খাদ্য তালিকায়ও যদি না হয় তারপরও এটা আমরা অ্যাডিশনালি কি করে আমরা সাপ্লিমেন্টগুলো নিতে পারি? আমরা চাই প্রতিটি শিশু তার ব্যালেন্স ডায়েট সে যাতে করে পাক, প্রতিটি শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড পাক, তারপরে
তার যে বাড়তি খাবার সেই খাবারটাও পাক এবং অ্যাপ্রোপ্রিয়েটলি বেড়ে উঠুক, কিন্তু সেইটা অনেক ক্ষেত্রেই দুরূহ। বাংলাদেশে শিশুদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার হার অত্যন্ত বেশি। যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে, একটা শিশু কিন্তু তার কগনিটিভ অ্যাপ্রোচ ঠিক মতো ডেভেলপ হবে না, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি হবে না। এরকম অনেক সমস্যা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায়। আমরা কি চাবো? আমরা তো চাবো না। আমরা চাবো প্রতিটা শিশু বাংলাদেশের স্বাস্থ্যবান হোক, একটা কোহর্ট হোক অত্যন্ত ইন্টেলিজেন্ট, তারা যাতে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। এখন সেজন্য তো আমার ইন্টেলিজেন্ট বাচ্চা দরকার, ইন্টেলিজেন্ট শিশু দরকার, যারা আগামীতে নাগরিক হবে। তো এই জন্য এই দুরূহ কাজটি যেহেতু খাবারের মাধ্যমে করা সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রেই, তো এসএমসির যেটা আছে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, এমএনপি আমরা বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার। এটা হলো ওই বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকে, আয়রন সহ, জিঙ্ক সহ, ভিটামিন সি, এই ইনগ্রিডিয়েন্টগুলো যদি থাকে এবং সেইটা শিশুর যতটুকু আপ টু 5 ইয়ার্স যতটুকু গবেষণা করে দেখা গেছে যে ডেফিসিয়েন্সি, ওইটাকে পূরণ করতে পারে। এবং এটা সিম্পল, খাবারের সাথে সামান্য একটু মিশিয়ে খেয়ে ফেলবে এবং এরকম একটা সার্টেন টাইম পর পর খাবে। এবং এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার এমএনপি, যেটা আমাদের মনিমিক্স আমাদের ব্র্যান্ড, সেটা যদি খায় তাহলে শিশুর এই বাড়তি যে নিউট্রিশন দরকার, ব্যালেন্সড নিউট্রিশন, যতটুকু পরিমিত নিউট্রিশন, এটা খুবই সম্ভব। এবং শিশু বেড়ে উঠবে বুদ্ধিতে। আমাদের স্লোগানটা রয়েছে এরকম, শিশু বাড়ুক বুদ্ধিতে এবং শক্তিতে। অর্থাৎ তার স্ট্রেংথ বাড়বে, সে অ্যাক্টিভ থাকবে এবং তার ইন্টেলিজেন্সিও বেড়ে যাবে। স্যার, কত বছর পর্যন্ত মনিমিক্স খেতে পারবে বা খাবার নিয়মটা কি আসলে? আমরা কিন্তু বলি যে আপ টু 5 ইয়ার্স সেটা খাবে, এবং 6 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত 2 মাস শিশু খাবে একটা একটা করে, আবার একটা টাইম ব্রেক করবে, আরও 2 মাস পর আবার সে খাবে, এভাবে 5 বছর পর্যন্ত চলবে। আর এটা শিশুকালীন সময়। আবার আমাদের মনিমিক্স প্লাস যেটা রয়েছে সেটা 5 বছর থেকে 9 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত। এই সময়টা শিশুর জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার, সেইগুলো ওটার মধ্যে রয়েছে 15 তার গ্রোথ এবং বাড়ন্ত বয়সের জন্য কাজে দিবে, বাড়ন্ত বয়সের জন্য। এবং সেটা দেখা যায় যে সেই পর্যন্ত যদি ওইটাও একই নিয়মে খায়, তাহলে শিশুদের অ্যাটলিস্ট মাইক্রোনিউট্রিশনের অভাব আর থাকবে না। আচ্ছা, এটা মনিমিক্সটা কি স্যার যে কোনো খাবারের সাথেই খেতে পারবে? যে কোনো খাবারের সাথে একটু মিক্স করে খেয়ে ফেলবে। এটা অনেকটা টেস্টলেস, তো এটা খাবারের শিশু টেস্ট কেউ নষ্ট বুঝতেও করে পারবে না। না। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার কাছে যেটি একটু জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে অপুষ্টির সাথে অনেক ধরনের অসুখ বিসুখের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং সেটার জন্য গ্রোথ মনিটরিংয়ের পাশাপাশি আমাদের পুষ্টিটাকে এনশিওর করতে হবে। তো এই পুষ্টি এনশিওর করবার জন্য আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে তো অনেক ধরনের কর্মসূচি চলে। তো এই মুহূর্তে আসলে কি ধরনের কাজ আসলে আপনারা করছেন যাতে এই পুষ্টিটাকে আসলে মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া যেতে পারে? যেটা তসলিম ভাই খুব সুন্দর করে বললেন যে আসলে শিশুদের অপুষ্টির যে কারণটা, আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের যে কথাগুলো বললাম যে মনিমিক্স থেকে পেতে পারে সবগুলা যে পুষ্টি তার উপাদানগুলা। এখন যেটা আমরা যা পুষ্টি নিয়ে কাজ করি, আমরা কিন্তু সবসময় বলি যে খাবার থেকে যেন পুষ্টিটা পায়, কিন্তু এটাও আমরা দেখি যে গবেষণায় কিংবা আমাদের নিজস্ব ইয়েতে মানে যে শিশুদেরকে আমরা দেখি, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন ব্যালেন্স খাবার খেতে পারি না, শিশুরা তো পারেই না। আরেকটা জিনিস হচ্ছে ডাইভার্সিফাইড ফুড, মানে আমাদের বিভিন্ন ধরনের খাবার প্রতিদিন খেলে আমাদের যে বিভিন্ন পুষ্টি উপাদান দরকার, সেগুলোর যা যা দরকার সেটা তখন আমরা পাই। কিন্তু এটা আসলে সম্ভব হয় না যে অনেক ধরনের খাবার একই দিনে খাওয়া কিংবা ব্যালেন্স ডায়েটটা খাওয়া। সেই জন্যই আমরা মনে করি যে এমএমএস যেটা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট যে ইয়েটা, সেইটা যেমন একদিকে দরকার, আরেকদিকে দরকার হচ্ছে মায়ের কিংবা তার যে কেয়ার গিভার, তার পুষ্টি জ্ঞান সম্পর্কে নলেজ থাকা, যে কি খাবে বাচ্চাটা, কি খাবে না। এটা তো হচ্ছে ফ্যামিলি পর্যায়ে কিংবা ব্যক্তিগত পর্যায়ে। আর সরকারি পর্যায়ে যে কাজগুলো করা হচ্ছে, আমরা দেখি যে আন্ডার 5 এবং আন্ডার 2 চিলড্রেনদের জন্য সরকার যেই প্রোগ্রামগুলো নিচ্ছে এখন, একটা তো হচ্ছে আমরা জানি যে ইমিউনাইজেশনের কারণে কিন্তু আমাদের যে ইনফেকশাস ডিজিজগুলো, সেটা থেকে আমাদের বাচ্চাদেররা রক্ষা পাচ্ছে।
এবং খুবই একটা সাকসেসফুল প্রোগ্রাম আমাদের দেশের জন্য। আর যেটা পাশাপাশি যেটা হচ্ছে যে মাদেরকে এবং আদার কেয়ার গিভারদেরকে যারা বাচ্চাদেরকে সেবা দিতে পারে তাদের পুষ্টি শিক্ষা বা নিউট্রিশন এডুকেশন দেওয়া। আর এটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং এক্সটেন্সিভ ব্রেস্ট ফিডিং সম্পর্কে মায়েদেরকে ট্রেন আপ করা এবং ফ্যামিলি যারা আরও বড় আছে যারা তাদেরকে ট্রেন আপ করা যাতে করে এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়। আরেকটা হচ্ছে এক্সটেন্সিভ ব্রেস্ট ফিডিং, সেটা হচ্ছে একটা শিশুর 2 বছর পর্যন্ত যেন সে মার দুধ খায়। এখন আমরা জানি যে 6 মাস পর যে সে ব্রেস্ট ফিড করে যেটা সেটা সাফিসিয়েন্ট না তার জন্য, তখন তাকে কি করতে পাশাপাশি বাড়তি খাবারটা সে খাবে কিন্তু ব্রেস্ট ফিডটা সে বন্ধ করবে না। এই এক্সটেন্সিভ ব্রেস্ট ফিডিং এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এই দুইটা ফিডিং প্রোগ্রামের জন্য সরকার অনেক পর্যায়ে কাজ করা, শুধু সরকার না বেসরকারি পর্যায়েও কাজ করছে। এবং এই দুইটা প্রোগ্রাম যদি সাকসেসফুল হয় আমরা মনে করি যে শিশুর অপুষ্টি অনেকটা দূর হবে। কারণ যেটা আমরা জানি সবাই যে ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক ফর এ চাইল্ড। এবং যে ইমিউনাইজেশন যেটা হয় কিংবা আমরা যেটা বাইরে থেকে ইমিউনাইজেশন দেই সেই ইমিউনাইজেশন কিন্তু বাচ্চা জন্মের পর প্রথম ইমিউনাইজেশনটা পায় ব্রেস্ট মিল্ক থেকে, যেটা তারা পায় কোলেস্ট্রাম থেকে। আর যে আদার যে ইয়েগুলো শিশুদের জন্য আছে সেটা হচ্ছে এই বাচ্চাগুলার যেই ধরনের অপুষ্টি, যেমন এরা স্টান্টিং, তারপর আরেকটা হচ্ছে আন্ডারওয়েট, তারপর ওয়েস্টিং, আরেকটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এই প্রত্যেকটা জায়গায় সরকার এখন নিউট্রিশন সেন্সিটিভ এবং নিউট্রিশন স্পেসিফিক প্রোগ্রামগুলো নিচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে যে বাচ্চাগুলা যেন জন্মের পর থেকে কোনো ধরনের অপুষ্টিতে না ভুগে। কারণ আমরা দেখতে পাই যে শিশুকালে কিংবা আন্ডার 5 ইয়ার্সে যদি কোনো বাচ্চা অপুষ্টিতে ভুগে পরবর্তীকালে কিন্তু এটা কোনোভাবেই কম্পেনসেট বা এটা রিকভার করা যায় না। তার ফলে কি হচ্ছে পরবর্তীকালে এই বাচ্চাগুলার দেখা যাচ্ছে যে তাদের হাইপার টেনশন বেশি হয়, মানে যখন তারা অ্যাডাল্ট হয় তাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়ে। এমনকি কোনো কোনো স্টাডিতে এটাও দেখা গেছে তাদের মধ্যে কিছু কিছু টাইপের ক্যান্সারের প্রবণতাও তাদের মধ্যে বাড়ে। আরেকটা তাদের যেটা হয় সেটা স্থায়ীভাবে তাদের মধ্যে লো আইকিউ লেভেল, প্রাপ্তবয়স্ক যখন তারা হচ্ছে তাদের কিন্তু আইকিউ অন্যান্য শিশু যারা জন্মের সময় অপুষ্টিতে ভুগেনি তার তুলনায় কিন্তু তাদের মেধাটা কম হচ্ছে। কিন্তু আমরা তো চাই যে আমার মানে ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা ইন্টেলিজেন্ট একটা গ্রুপ হয়, স্মার্ট বাংলাদেশ যদি আমরা গড়তে চাই তাহলে আমার স্মার্ট বাচ্চা কিংবা স্মার্ট অ্যাডাল্ট দরকার। এই প্রোগ্রামগুলো গভর্নমেন্ট করছে এখন এবং আমরা আশাবাদী যে এই ধরনের প্রোগ্রাম যদি চলতে থাকে। এবং পাশাপাশি আরেকটা যেটা আমরা দেখি বেসরকারি অনেক অর্গানাইজেশন তারা কিন্তু এই ধরনের কাজে এগিয়ে আসছে। এবং এই যে অপুষ্টির যে সমস্যা বাংলাদেশের শিশুদের জন্য বিশেষ করে আমরা মনে করি যে এই সমস্যা থেকে কিন্তু আমরা একটা সময় আমরা পরিত্রাণ পাবো। বেসরকারি পর্যায়ে কিন্তু এসএমসি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, আপনারা পুষ্টি নিয়ে কাজগুলো করছেন, একটু যদি আমাদেরকে বলতেন। আমরা প্রাইভেট সেক্টরের মাধ্যমে কাজ করি, আমরা নিজেরা প্রাইভেট সেক্টর, আমরা এনগেজ করি প্রাইভেট সেক্টর প্রোভাইডারের। তো এরকম আমরা বলি নেটওয়ার্ক, আমাদের 5টা নেটওয়ার্ক আছে, ব্লু স্টার, গ্রিন স্টার, পিঙ্ক স্টার, এইরকম গোল্ড স্টার। তো এই যে নেটওয়ার্কগুলো তার মধ্যে একটা অন্যতম নেটওয়ার্ক হলো নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার আমরা বলি, অর্থাৎ যারা সোসাইটিতে হেলথের একটা সার্টেন লেভেল মতো মেডিকেল ট্রেনিং আছে এবং তারা এই সার্ভিসগুলো কমিটি দেয়। তো তাদেরকে আমরা রিক্রুট করে তাদেরকে একটা আমব্রেলার মধ্যে আনি এবং তাদেরকে রেগুলেট করার জন্য, অর্থাৎ তারা যাতে করে সার্ভিসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারে তার জন্য আমরা কন্টিনিউয়াসলি তাদের ক্যাপাসিটি বিল্ড করি এবং তারা এই সেবাগুলো পাবলিক হেলথ সার্ভিসগুলো দেয়। তাদের কার্যক্রমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম কিন্তু প্রেগন্যান্সি কেয়ার সার্ভিস দেওয়া এবং এই গ্রোথ মনিটরিং করা। তো বাংলাদেশে প্রায় 11,000-এর মতো এই ব্লু স্টার প্রোভাইডার রয়েছেন এবং এই 11,000 মানে হলো প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে 2 জন কিন্তু বা 3 জন ব্লু স্টার প্রোভাইডার। এগুলো সবই স্যার এসএমসির তত্ত্বাবধানে হচ্ছে? হ্যাঁ, এটা এসএমসিরই একটা নেটওয়ার্ক, তাদেরকে ট্রেন করে তারা এই সার্ভিসগুলো দেয় এবং আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি তারা যাতে কোয়ালিটি এনশিওর করে সার্ভিসটা দেয় সেটা করি। তাদের ইনস্ট্রুমেন্ট সরবরাহ করি, যেটা আপা একটু আগে বললেন তার হাইট মাপার জন্য একটা স্কেল দরকার, ওই স্কেলটা আমরা দেই। তারপরে আপা একটু আগে আরেকটা কথা বলেছেন যে এটা তো গ্রোথ মনিটরিং, যে বাচ্চা দাঁড়াতেই শিখে নাই তারও তো গ্রোথ মনিটরিং করতে হবে। তো তাদের জন্য কিন্তু ওয়েইং মেশিন আছে, একটা ফ্ল্যাট ওয়েইং মেশিন যেটা দরকার সেটা দেই, নর্মাল ওয়েইং মেশিন দেই আমরা। এগুলো দিয়ে তারপর তাকে এনশিওর করি যে সে গ্রোথ মনিটরিংটা করবে বাচ্চাদের, এবং তারা কাউন্সিলিংও করে যার একটু বেশি সমস্যা
তাকে হয়তো মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার ওই যে মনিমিক্সের কথা বলবে, অথবা তার জন্য যদি সিভিয়ার যদি থাকে, হ্যাঁ, তো তার জন্য কোথায় রেফার করবে সেটা আমরা ট্রেন করি, আমরা বলি। এইভাবে নিউট্রিশনের জন্য বাচ্চাদের নিউট্রিশনের উপরে যাতে করে তারা খুব এফিশিয়েন্টলি কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করি। জি স্যার, এই যে বলছিলেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় বাচ্চাদের অনেক বেশি, স্পেশালি বাংলাদেশের বাচ্চাদের, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো যে কৃমি। তো এই কৃমি নিধনের জন্য আপনারা অনেক কাজ করেছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। দেখেন, কৃমির যেটা আমাদের রিকমেন্ডেড বাংলাদেশ গভর্নমেন্টের 6 মান্থ ইন্টারভ্যাল ডিওয়ার্মিং হতে হয়, অর্থাৎ এই কৃমিনাশক খেতে হয়। কেন? কৃমির সাথে নিউট্রিশনের কিন্তু একটা সরাসরি যোগসূত্র রয়েছে। কৃমি যদি বেশি থাকে তাহলে নিউট্রিশনের অভাব হয়, খুবই স্বাভাবিক, সেটা একটা। আবার এর সাথে আরেকটা ইস্যু জড়িত, যে হ্যান্ড ওয়াশটা রেগুলার যাতে করে হ্যান্ড ওয়াশ যদি না করে তার সাথে কিন্তু নিউট্রিশনের সম্পর্ক রয়েছে। আমরা স্কুল অ্যাডোলেসেন্টের বিভিন্ন প্রোগ্রামে খুবই একটা সহজলভ্য একটা টিউবের মধ্যে একটা সোপ করেছি, যে স্কুলে আফটার ডেফিকেশন বা অ্যাডোলেসেন্ট মেয়েরা, ছেলেরা বা অন্য সবাই যাতে করে ট্রাভেলের সময় এবং অন্যান্য ক্ষেত্রেও তারা এই হাত ধোয়ার অভ্যাসটি কন্টিনিউ করতে পারে এবং সাবান দিয়ে হাত ধোয়। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জনস্বাস্থ্যের মেসেজ, এটা আমরা দেই এবং এটার উপকরণটাও দেই যাতে তারা হাত ধুতে পারে। সেটা একটা দিক। আর কৃমিনাশক আমাদের নিজস্বই ব্র্যান্ড রয়েছে, আমরা অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশে এটা দিচ্ছি। কেন এটা আমরা মনে করি যে সচেতন করা দরকার, সবার ইউজ করা দরকার, 6 মাস পর পর তাদের ডিওয়ার্মিং হওয়া দরকার। তো সেই জন্য আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। জি, ধন্যবাদ স্যার। ম্যাডাম, আসলে আয়োজনের একদম শেষের দিকে চলে এসেছি আমরা। তো একদম শেষে আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো যে এই যে পুষ্টির যে প্রয়োজনীয়তা, এটা আসলে অনস্বীকার্য। স্পেশালি আমরা যদি সত্যি, আপনি বলছিলেন যে স্মার্ট বাংলাদেশের আলোকে যদি আমরা বিবেচনা করি, সামনের দিকে এগিয়ে যেতে চাই, অবশ্যই একটি সুস্থ সন্তান, সুস্থ শিশু এবং সেই আগামী সুস্থ ভবিষ্যৎ প্রয়োজন। তো সেক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক বিবেচনায় এই পুষ্টিটাকে আরও কীভাবে মানুষের জন্য সহজলভ্য এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেটির জন্য একেবারে শেষ রিমার্কে ওয়ার্ক আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো, স্যারের কাছ থেকে প্রথমে। ম্যাডাম, আচ্ছা, এখানে যেটা, যে একটা সময় আসলে মানুষ মনে করতো যে পুষ্টি মানে দরিদ্রতা, মানে পভার্টি হচ্ছে বড় একটা কারণ অপুষ্টির, কিন্তু এখন দেখতে পাচ্ছে আসলে দরিদ্রতা না, এখন হচ্ছে জ্ঞানের অভাব। মানে সেই কারণে মানুষকে যেটা করতে হবে সচেতন। এবং আমরা দেখি যে পুষ্টিতে ইনভেস্ট করলে সেটা রিটার্ন এত ভালো আসে। বলা হয় যে আমি যদি পুষ্টির উন্নতির জন্য $1 খরচ করি, এখন কস্ট ইফেক্টিভনেস এবং সব কিছু হিসাব করে দেখা যায় যে আমার রিটার্ন আসে $16 সমান। কারণ কি হয়, পুষ্টি যদি আমার ভালো থাকে, একটা শিশু অসুস্থ হবে না, সে হসপিটালে ভর্তি হতে হবে না, তার জন্য ওষুধের খরচ কমে যাবে। এবং পাশাপাশি কি হয়, একটা বাড়িতে শিশু যখন অসুস্থ থাকে, মা যদি কর্মজীবী মহিলা হয়, তিনি কাজে যেতে পারেন না, বাবা অফিস করতে পারেন না, তখন কি হচ্ছে, দুইজনেরই কিন্তু মানে ওই কর্ম ঘন্টা যেটা, সেটা নষ্ট হচ্ছে। তো সেইটা একটা বড় ব্যাপার, যেটা যে আমরা যে পুষ্টিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, পুষ্টিহীনতাকে যদি দূর করতে পারি, তাহলে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার অ্যাওয়ারনেস। শুধু বাচ্চার খাবারের কথা না, বা এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট কোথা থেকে পাবে সেই সম্পর্কে যদি তার নলেজই না থাকে, তাহলে কিন্তু মা কী করতে হবে, মা যদি না জানে, তাহলে কি করে বাচ্চার সে ঠিকমতো সে চিকিৎসা করবে কিংবা বাচ্চার সুস্থতার জন্য সে কাজ করবে। এটা একটা। আরেকটা যেটা আমরা বললাম যে সরকার এখন যেই কাজটা করা, গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন, যেটা আমি বললাম শুরুতে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশনে গভর্নমেন্ট এটা করছে, তার জন্য যেই কাজটা করছে সেটা হচ্ছে ট্রেনিং। এখানে মায়েদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এখানে যে কমিউনিটি বেসড হেলথ ওয়ার্কার তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে যেখানে তারা আইডেন্টিফাই করতে পারে, যেটা আমরা শুরুতে বলছিলাম, সেটা হচ্ছে স্যাম এবং ম্যাম, মানে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, যেটাতে শিশুর মৃত্যুর হার অত্যন্ত বেশি, এবং আরেকটা হচ্ছে মিডিয়াম, যেটা হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এই দুইটাতে হচ্ছে আমাদের মানে শিশুদের অপুষ্টির বড় একটা কারণ। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে তার যে অপুষ্টি হচ্ছে, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন তার যে পুষ্টি হচ্ছে, সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা বড় একটা অর্জন আমরা করতে পারবো। সবসময় আমরা যেটা মনে করি সরকার একা কিছু করতে পারবে না, পাশাপাশি অন্যান্য যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ ম্যাম, আপনাকে স্যার যদি কিছু বলতেন এই বিষয়ে।
দেখেন বাংলাদেশের এই পুষ্টির একটা ভিসার সাইকেল আছে, এই ভিসার সাইকেলটা আমাদের দূর করতে হবে। প্রথম দেখেন ভিসার সাইকেল কোত্থেকে শুরু হয়, বাংলাদেশে প্রায় 50-100টির মধ্যে 50টি মেয়ে অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায় তাদের বিয়ে হয়ে যায় এবং ও নিজে কিন্তু ম্যালনারিশ, তারপরে ওর বাচ্চা হয়ে যায় সেটাও 20 বছরের আগে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট থাকতেই তার 1/3 মতো বাচ্চা হয়ে যায় এই অ্যাডোলেসেন্ট মেয়েদের। She is not prepared even for marriage. She is not prepared for child bearing. এর মধ্যে এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু নিউট্রিশনের সিচুয়েশনটা ওর মধ্যে আরও অ্যাগ্রাভেট করে এবং সে যে সন্তান জন্ম দেয় সে সন্তানটিও কিন্তু ম্যালনারিশ হয় এবং এরপরে পরবর্তীতে এই কনসিকোয়েন্স চলে বেড়ায়। তো এই জন্য আমরা বলি যে বাল্যবিয়ে রোধ করতে হবে, যথাসময়ে তার বিয়ে হয় এবং আমরা বলি যে 20 বছরের আগে কোনোভাবে সন্তান নেওয়া ঠিক না। 20 বছরের আগে সন্তান নেবে না, 35 বছরের পরেও আর সন্তান নেবে না এবং দুইটা সন্তানের মধ্যে ব্যবধান থাকবে কমপক্ষে 3 বছর। আর এগুলো যদি সে করে তাহলে তাদের মধ্যে মানে শিশু মৃত্যুর হওয়ার সম্ভাবনা কমে যাবে, মাতৃমৃত্যুর সম্ভাবনা কমে যাবে, ইভেন নিউট্রিশনেরও ব্যাপক উন্নয়ন হবে। ধন্যবাদ স্যার আপনাকে, ম্যাডাম আপনাকেও ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদের আজকে চ্যানেলাইতে আপনারা ধন্যবাদ দিয়েছেন। আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল আইয়ের পর্দায় এসএমসি নিবেদিত পুষ্টি আলাপ। আশা করি আয়োজন দেখে আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজন